Is democracy surviving as a merry procedural system, or it continues to thrive as a substantive idol? And if it still continues to thrive as a substantive idol, is the majority voting against majoritarianism? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকের এডিটোরিয়াল এক্সপ্লেনের সেশনে এইটাই ডিসকাস করব যে এই যে ডেমোক্রেসির কারেন্ট রেলেভেন্সটা কি অ্যাট দি ক্রস রোড। ইজ ইট ইন আ ডিক্লাইন অর ইজ ইট ইন দি পাথ অফ রেজিলিয়েন্স? এটাই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব, ডিসকাশনে দেখব। তো এই যে টপিকটা, এটা কোথার থেকে হলো সেটা কি করে জানলাম? ইন টুডেজ হিন্দু নিউজপেপার যে সেশনটা ছিল, সেখানটায় কিন্তু এই আর্টিকেলটা কোট করা হয়েছিল আর আপনাদেরকে বলা হয়েছিল পড়ার জন্য। তো এখানটায় লেসন ফ্রম হাঙ্গরিজ ভোট আর যে তাদের যে একটা ক্যান্ডিডেটের ডিফিট নিয়ে এই আর্টিকেলটা বলছে। আর আর্টিকেলটা মেনলি এই কথাটাই বলছে যে কোথাও না কোথাও যে ফেমাস কিছু ডক্ট্রিনস আছে, সেই ডক্ট্রিনসগুলোকে ডিফাই করে দিচ্ছে। ডেমোক্রেসি যে এখন বলা হচ্ছিল যে ডেমোক্রেসি আসতে খুব মুশকিল, কিছু কিছু ফিলোসফার্সরা ছিল, পলিটিক্যাল সায়েন্টিস্টরা ছিল যারা বলছিল যে সাবস্ট্যান্টিভ পার্টি ডেমোক্রেসি এক্সিস্ট করতে পারে না। সেটা কোথাও না কোথাও এই ভোটটা সেই আইডিয়াটাকে ডিফাই করে দিয়ে বলছে না, ইন টুডেজ ওয়ার্ল্ড অলসো ডেমোক্রেসি কিন্তু সাবস্ট্যান্টিভ আইডিয়ালে কিন্তু এখনো আছে। আর যদি থেকে থাকে ওখান থেকেই এখানটায় এই আর্টিকেলটা আরেকটা নোশন ড্র করছে, যে নোশনটা হলো ইজ দি মেজরিটি ভোটিং এগেইনস্ট মেজরিটেরিয়ানিজম। তো এই আর্টিকেলটা যে পড়তে হতো সেটা অলরেডি জেনে গেছিলেন। এবার সেকেন্ড আর্টিকেলটা কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 তে হেল্প করবে, বি ইট ইন আইআর, বি ইট ইন পলিটি। কিন্তু স্পেসিফিক্যালি এই আর্টিকেলটা আপনাকে পলিটিতে হেল্প করবে। যদি পলিটিতে হেল্প করে, পলিটির প্রশ্ন কিরকম হতে পারে চলুন সেটাও দেখে নিই। মডেল একটা প্রশ্নটা বলছে দি কন্টেম্পোরারি গ্লোবাল ট্রেন্ডস অফ ইলিবারাল ডেমোক্রেসি। এই ইলিবারাল ডেমোক্রেসি কিন্তু এই আর্টিকেলেরই একটা পার্ট, একটা কোর ফিলোসফিও কিন্তু টার্ম, যেটা রিসেন্ট টার্মসে খুব কিন্তু ফেমাস হয়েছে। Pose a significant challenge to traditional understanding of constitutionalism. In this context, evaluate the resilience of India's democratic institution in balancing majoritarian impulse with the principle of constitutional morality. দেখতে পাচ্ছেন সব কিওয়ার্ডস দিয়ে কিন্তু প্রশ্নটা ফ্রেম করা। 15 ওয়ার্ডস, জিএস টু পলিটি। তো এই রকমের যদি আমরা একটা প্রশ্ন আসে জিএস 2 তে পেপারে, তবে আমরা এটাকে সলভ করব কি করে? সলভ করব যে কনটেন্টটা আপনারা অলরেডি পেয়ে গেছেন, আর যে কনটেন্ট দিয়ে আমরা এখন ডিসকাশন করতে যাচ্ছি, যে কনটেন্টের ভিত্তিতে। তো লেটস স্টার্ট উইথ দি ভেরি বিগিনিং। দি ভেরি বিগিনিং ইজ দি ইন্ট্রোডাকশন, যেখানটায় আমরা কোশ্চেনে এরকম টার্ম পেয়েছিলাম, ইলিবারাল ডেমোক্রেসি। তো এই টার্মগুলোকে তো সবার প্রথমে ক্ল্যারিফাই করা খুব দরকার। আমরা পরের দিকে ক্ল্যারিফাই করব কেন আসছে আর কেন এই যে আইডিয়াটা মেজরিটেরিয়ানিজম, ভোটিং এগেইনস্ট মেজরিটি, ভোটিং এগেইনস্ট মেজরিটেরিয়ানিজম, সেগুলোও কিন্তু ক্ল্যারিফাই করব। এই সব কিছু ক্ল্যারিফাই করার আগে ডেমোক্রেসির একটা ফেয়ার ইন্ট্রোডাকশন, যেরকম আমরা অ্যান্সার রাইটিং এ শুরু করে থাকি, শুরু করব। এখানটায় বলছে ডেমোক্রেসি হ্যাজ বিন লং টার্ম রিগার্ডেড, ইট হ্যাজ বিন রিগার্ডেড অ্যাজ আ মোস্ট লেজিটিমেট ফর্ম অফ গভর্নেন্স। কেন কি এর পরে আমরা পরে একটা আইডিয়াও দেখব, যেখানটায় বলছে যে এখন পর্যন্ত আমরা যতগুলো ফর্ম অফ গভর্নেন্স দেখেছি, তার মধ্যে থেকে কিন্তু ডেমোক্রেসি ইজ দি বেস্ট সুটেড গভর্নেন্স, যেখানটায় দি আইডিয়াল অফ পার্টিসিপেশন ফলো করা হয়, কাউন্টেবিলিটি অ্যান্ড ফ্রিডম ইনশিওর করা হয়। আমরা পাস্ট সেঞ্চুরিজে দেখেছি যে এক্সপ্যান্ডেড অ্যাক্রস, এই আইডিয়াটা হ্যাজ এক্সপ্যান্ডেড অ্যাক্রস কন্টিনেন্ট অ্যান্ড শেপড মাল্টিপল জিওপলিটিক্যাল অ্যাসপিরেশন অ্যাক্রস দি গ্লোব ইন মাল্টিপল সোসাইটিস। অনেক সোসাইটিসেই সেম জিনিসটা কিন্তু খুব খুব সুন্দর কারিগর সাবিত হয়েছে, প্রুভ করেছে নিজেকে। কিন্তু ইন রিসেন্ট টাইমস আমরা কিছু এর এগেন্সে স্ট্রং আইডিয়াস দেখতে পারি, রিসেন্ট ট্রেন্ড দেখতে পারি, যেখানটায় features like strong leaders, erosion of institutional autonomy, and proliferation of disinformation in this AI-driven world has somewhat backend the or the backlash the very idea of democracy,
which is again a concern for the idea. Secondly, the emergence of the term of illiberal democracy, যেটা কোথাও না কোথাও আবার the very idea of democracy কে আবার shaken করছে। তো কিপিং অল দিস থিংস ইন মাইন্ড, যেটা আমরা ইন্ট্রোডাকশনে দেখলাম, চলুন এবার আমরা মেন আইডিয়াতে জাম্প ইন করি। দি মেন আইডিয়া ইজ, যখনই আমরা দেখব যে ডেমোক্রেসি কি কি চ্যালেঞ্জেস আসছে আর তার কি ওয়ে ফরওয়ার্ড দেখবো, তার সাথে এখানটা একটা অ্যাডিশন পয়েন্টও আছে, শেষের দিকে আপনারা পাবেন, সেটা এই কন্টেন্টের মধ্যেই আছে, আপনারা অলরেডি দেখেও নিয়েছেন। সেখানটাও আমরা একটা জিনিস দেখাবো, কিন্তু তার আগে যে আইডিয়া নিয়ে আমরা কথা বলছি সেটার ব্যাপারে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া থাকা খুব দরকার। কেন কি, যখন আমাদেরকে বলছে ডেমোক্রেসি ইজ ইন দি ক্রস রোড, আর্টিকেলটাই বলছে ডেমোক্রেসি অ্যাজ দি ক্রস রোড, জাংচারে যখন দাঁড়িয়ে আছে, তখন তার সিগনিফিকেন্সটা দেখা আমাদের খুব দরকার। যে সিগনিফিকেন্স কি এই ডেমোক্রেসি বিয়ন্ড দি মেরি আইডিয়া অফ পলিটিক্যাল সিস্টেম, যেটা সবসময় লোকেদের একটা পলিটিক্যাল সিস্টেম দিয়ে একটা আইডিয়া হয়, ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ আওয়ার রাইট টু ভোট, সেইগুলোকে কিপিং অ্যাসাইড দি কোর আইডিয়া, সেটা সিগনিফিকেন্স কি একটা ডেমোক্রেসি। দি ভেরি ফার্স্ট সিগনিফিকেন্স উড বি ইট লেজিটিমাইজেস দি কনসেন্ট, লেজিটিমেসি থ্রু কনসেন্ট, ইন দি সেন্স যে যাকে আমরা গভর্ন করতে নিয়ে আসছি, দ্যাট পার্টি ইজ ড্রয়িং ইটস পাওয়ার থ্রু democratic derivatives, democratic procedurals, and at the same point of time তার কোথাও না কোথাও একটা মোরাল অথরিটি আছে। কেন কি, আমরা কনসেন্ট দিয়েছি সেখানটায়, উই ইন্ডিভিজুয়াল। ডেমোক্রেসিতে যেরকম আমরা জানি বিয়ন্ড পলিটিক্যাল আইডিয়াস থেকে সরলে সবাই একটা একটা করে ভোট আছে, যদি সবাই একটা একটা করে ভোট থাকে, এটা কোথাও না কোথাও কনসেন্ট প্রেজেন্ট করছে অফ দি সিটিজেন টুয়ার্ডস দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করছে, গভর্ন করছে আমাদেরকে। তো এই যে গভর্নের যে প্রসিডিয়ারটা, গভর্নেন্সের যে প্রসিডিয়ারটা, সেটাকে কোথাও না কোথাও একটা মোরাল অথরিটি দিচ্ছে, যেটা আবার জন লক কিন্তু সে এই জিনিসটাই আর্গিউ করেছিল, বলছে পলিটিক্যাল পাওয়ার কিন্তু জাস্টিফাই হয় তখনই যখনই কেউ যে গভর্নেন্সটা হয় সেটা দিয়ে ইন্ডিভিজুয়ালদের রাইটস প্রোটেক্ট হয়। আর যখন এই রকমের কনসেন্ট আপনার থাকবে টুয়ার্ডস আ গভর্নমেন্ট, তার আইডিয়া সে আসার পরে তার মোরাল অথরিটি যেখান থেকে ডিরাইভ করছে, সে এটাকে ইনশিওর করবে তাদেরকে যাতে আমি সিকিউর করি। তো ইট ইজ আ ভেরি ফার্স্ট পয়েন্ট, দি বেসিক নুয়ান্স অফ আ ডেমোক্রেসি, যে লেজিটিমাইজেস থ্রু কনসেন্ট। আপনি কনসেন্ট দিয়েছেন, দেয়ার ফর আপনাকে আপনাকে গভর্নেন্সের মাধ্যম দিয়ে প্রোটেক্ট করা হবে, এজ দি আইডিয়া অফ জন লক পোর্ট্রেস। দি সেকেন্ড পার্ট, যদি আপনি এরকম কোনো একটা সিস্টেম বানানো হয়েছে যেখানটায় সবার কনসেন্ট ম্যাটার করে, তো সেটা কোথাও না কোথাও প্রোটেকশন অফ ইউর রাইটস অ্যান্ড ফ্রিডমও তো ইনশিওর করছে। যেখানটায় উই সি ডেমোক্রেসি সেফগার্ড সিভিল লিবার্টি সাচ অ্যাজ ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, আমরা জানি আর্টিকেল 19, এখানটা সবকিছুই আছে। দি সেকেন্ড পার্ট, যখন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন থাকবে, তখন তো এক্সপ্রেস করার জন্য তো কোনো একটা জায়গা চাই। তো প্ল্যাটফর্ম ফর পাবলিক রিজনিং, তো এই প্ল্যাটফর্ম ফর পাবলিক রিজনিংই কিন্তু কোথাও না কোথাও এই কনসেন্ট বা কন্টিনিউয়াস ডিসকাশন বা পাবলিক রিজনিং অটোমেটিক শেপ হয়, আর একটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়ে একটা ফুল প্রুফ আইডিয়া ড্রন হয়। সেম জিনিসই কিন্তু ডক্টর অমর্ত্য সেন কিন্তু বলছেন। উনি বলছেন যে ডেমোক্রেসি ইজ নট অনলি অ্যাবাউট ভোটিং, যদি আমি পলিটিক্যাল আইডিয়া থেকে সরে আসি, ইট ইজ অ্যাবাউট পাবলিক রিজনিং, the ability of the citizen to debate, question and influence the decision of what? Decision of the government of the day. Through the voting, যেটা আমরা একটা এন্ড হিসাবে দেখছি, কিন্তু মিনস হিসাবে তার যদি প্রসিডিয়ার সাবস্ট্যান্টিভ পার্টটা দেখেন, সেটা কিন্তু একটা মানুষ যখন ডিসাইড করে যে আমি কাকে ভোট দেব, তার আগে কিন্তু তার অনেক রিজনিং আছে তার। যেরকম সে ডিবেট করে, কোশ্চেন করে যে কাকে দেব, কেন দেব, কিভাবে দেব, তার সাথে কোথাও না কোথাও অনেক জনের যখন ইনফ্লুয়েন্স তার ডিসিশনে আসে, সেটা ডিসিশনে আসতে পারে। এটাও একটা সিগনিফিকেন্ট, যেখানটা আমরা শেপ করছি থ্রু কনস্ট্রাকটিভ ডায়লগ ডিসকাশন। এই প্রসেসটা যখন হচ্ছে, তখন কোথাও না কোথাও যখন এক গভর্নমেন্ট থেকে আরেক গভর্নমেন্টে পাওয়ারটা শিফট হয়, সেই পাওয়ার শিফটিংটাও কিন্তু খুব পিসফুল থাকে ডেমোক্রেসিতে। কেন কি, যখন প্রথমেই আমাদের আইডিয়াটা মাথায় থাকে, গভর্নমেন্ট অফ দি ডে আইডিয়াটা মাথায় থাকে, যে আমরা তো এখনের পপুলার কনসেন্টে আছি, কালকে যদি এই কনসেন্ট আমাদের সাথে না থাকে, অন্য কেউ সরকারে থাকবে, অন্য কেউ গভর্ন করবে। তো তখন যদি কারোর ওই সিটের সাথে ওই লাগাভটা, ওই রকমের রিলেশনটা না হয়, সে যদি বোঝে যে না,
I am just merely addressing বা serving the chair. তো এই ট্রানজিশনটা কিন্তু খুব ভালো হয়। তো এই ডেমোক্রেসি কিন্তু সেই জিনিসটা এনশিওর করে যেখানটায় বারবার ব্যাক অফ দি মাইন্ড আমরা এই জিনিসটা জানি যে we are just acting here, acting or serving the chair. Ultimately what actually matters is the chair. আর চেয়ারে কে বসছে? তো সেই রকমের ট্রানজিশনটা ডেমোক্রেসি এনশিওর করে। And at last যদি একটা কোর এথিক্যাল আইডিয়ায় যাই, এটা কোথাও না কোথাও ইন্ট্রিনসিক অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রুমেন্টাল ভ্যালু কিন্তু এর ডেমোক্রেসি। যেখানটা ডেমোক্রেসি ইজ ইটসেলফ এন্ড টু ইটসেলফ অ্যান্ড মিনস থ্রু উইচ ডেমোক্রেসি ক্যান উই ক্যান গেট। তো সেটাই বলছে ডেমোক্রেসি ইজ ভ্যালুয়েবল বোথ অ্যাজ মিনস, যেখানটা কি করে এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স, অ্যান্ড অ্যাজ এন এন্ড যেখানটায় আমরা আপহোল্ডিং ডিগনিটি। ভেবে দেখুন, আমরা তাকে ভোট দিচ্ছি থ্রু অনেক ডিটেল ডিসকাশন, ইন রিটার্ন সেই গভর্নমেন্ট কি করছে, আমাদের ডিগনিটি আপহোল্ড করছে, আমাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানটা আমরা পার্টিসিপেট করতে পারবো। এটা কোথাও না কোথাও ইট ইজ নট মেরিলি আ সিস্টেম বাট আ ওয়ে অফ কালেকটিভ লাইফ। ইট ইজ ওয়ে বিয়ন্ড আ পলিটিক্যাল সিস্টেম ডেমোক্রেসি, যেটাকে অনেক সময় আমরা কনস্ট্রাক্ট করি একটা ন্যারো টার্ম দিয়ে কিন্তু পলিটিক্যাল সিস্টেম, কিন্তু সিগনিফিকেন্স থেকে তো বুঝতে পারলাম। কিন্তু যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম ইলিবারাল ডেমোক্রেসি খুব উঠছে রিসেন্টলি, 15 বছরের টেনিওর হাঙ্গরির যে লিডার ছিল তার শেষ হয়েছে। যেটা আবার আমাদের যে রাইটার ছিল সে রাইটার কিন্তু কোথাও না কোথাও এই জিনিসই বোঝানোর চেষ্টা করছিল যে না, এই সিগনিফিকেন্স তো আছে, কিন্তু এরকম কি হলো এই 15 বছরে বা এই টেনিওরে যেখানটা আমাদের বারবার এই জিনিসটা মনে হচ্ছে যে ডেমোক্রেসি ইজ ইন ডিক্লাইন। আর এখন আর সাবস্ট্যান্টিভ পার্টে তো ডেমোক্রেসি নেই, সাবস্ট্যান্টিভ আইডিয়াল তো নেই, এটা প্রসিডিউরাল পার্টেই দাঁড়িয়ে আছে। এই ভেরি ফার্স্ট পার্ট রাইজ অফ ইলিবারাল ডেমোক্রেসি যেরকম কোশ্চেনও ডিমান্ড করছে। এই কনসেপ্টটা বলে ইট ওয়াজ টার্ম বাই ফরিদ। উনি বলছেন যে এই সিস্টেমটা তো আমাদের প্রিটেন্ড আমরা পার্সে দেখি যে আমাদের কাছে অনেক পাওয়ার আছে, কিন্তু আলটিমেটলি আমাদের পাওয়ারটা কিন্তু খুব রেস্ট্রিক্টেড থ্রু মিস ইনফরমেশন, টু দি এক্সিকিউটিভ পাওয়ার অ্যান্ড উইকেনিং ইনস্টিটিউশনস। তার জন্য আমরা দেখি যে এটা কোথাও না কোথাও পাওয়ারটা কিন্তু আসলে প্রসিডিউরালি, যেখানে আমরা মনে হচ্ছে যে আমরা গভর্নমেন্ট অফ দি ডে কে বানাচ্ছি, কিন্তু আলটিমেটলি কি আমরা বানাচ্ছি না। যে ইনফরমেশনের ভিত্তিতে আমরা ডিসকাশন করছি, সেই ইনফরমেশনটাই যদি মিস ইনফরমেশন থাকে, যে ইনফরমেশনটাই ডিসাইড করছে আপনার ওয়ে অফ থিঙ্কিং কি করে হবে, তো অটোমেটিক্যালি সে ডিসাইড করে দিচ্ছে যে আপনার ভোট কাকে যাচ্ছে। তো এইটাই ইলিবারাল ডেমোক্রেসি কোথাও না কোথাও টার্ন করছে, যেটা আন্ডার ভিক্টরের আন্ডার হাঙ্গেরিতে ছিল রিসেন্টলি, যার টেনিওর শেষ হয়েছে। দি সেকেন্ড পার্ট কেন বলা হচ্ছে যে ডেমোক্রেসি ইজ ইন ডিক্লাইন, কেন কি উই গেট টু সি আ ক্যারিসম্যাটিক পার্সোনালিটি অল অ্যাক্রস দি গ্লোব, যেখানটায় সেন্ট্রালাইজেশন অফ অথরিটি হচ্ছে, বি ইট দি অনারেবল প্রেসিডেন্ট অফ রাশিয়া, be it the honorable president of USA, or be it the honorable leader of the Hungary, the ex-leader of the Hungary, or any other cases, যেখানটা আমরা দেখি যে কন্টিনিউয়াস কিন্তু পাওয়ারটা একটা জায়গায় কোথাও না কোথাও এসে স্ক্যাটার্ড না হয়ে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, যেটা অফেন সাইডলাইন করে দিচ্ছে কাকে, লেজিসলেচার আর জুডিশিয়ালকে উইকনিং করে দিচ্ছে। লিডার্স এই রকমের ক্যারিসম্যাটিক লিডার্সরা এই রকমের যারা সেন্ট্রালাইজ টেন্ডেন্সি হোল্ড করছে, তারা অফেন যেই প্রসিডিয়ার্স গুলো ফলো করা বলা উচিত ছিল বলা আছে ডেমোক্রেসিতে, যেখানটায় লেজিটিমেট আমরা রুল মোরাল অথরিটি নিই, চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে, সেগুলোকে অফেন বাইপাস করে দেয় প্রসিডিউরাল নাম দিয়ে। অ্যান্ড দি সেম পয়েন্ট অফ টাইম আমরা দেখি অনেক সময় অর্ডিন্যান্স, এক্সিকিউটিভ অর্ডার বা পার্টি মেশিনারিজের মাধ্যম দিয়ে অ্যাকাউন্টেবিলিটিটাকে কিন্তু তারা ডাইলিউট করে দেয়। আর অ্যাট লাস্ট তারা চেকস অ্যান্ড ব্যালেন্সকে একটা মেরি ফর্ম্যালিটি, একটা প্রসিডিউর হিসাবে লিখে দেয়, যেটা সাবস্ট্যান্টিভ থাকে না আর। এই সব যখন জিনিস হয়, আমরা একটা জিনিস ফলো করতে পারি যে ইরেশন অফ ইনস্টিটিউশন হচ্ছে, যে লেজিসলেটিভ বডি তার পাওয়ার হারাচ্ছে, জুডিশিয়াল বডি তার জুডিশিয়াল রিভিউ হারাচ্ছে, সেটা আর তো কিছু না, ইরোশন অফ ইনস্টিটিউশন, যেখানটায় পলিটিক্যাল আর ইকোনমিক প্রেশারের জন্য মাল্টিপল অটোনমাস ইনস্টিটিউশনস লাইক জুডিশিয়ারি, মিডিয়া, ইলেকশন বডিজ, আরও মাল্টিপল ইনস্টিটিউশন যারা সেফগার্ড অফ ডেমোক্রেসি, তারা লিমিট করে দিচ্ছে নিজের পাওয়ার
টু অ্যাসেস এনি সিচুয়েশন ইমপার্শিয়ালি। আর সবকিছুতেই তারা পার্শিয়ালিটি দিয়ে দিচ্ছে ডিউ টু দিস পলিটিক্যাল অর ইকোনমিক প্রেশার দ্যাট ইজ upon them. The fourth part, in the era of disinformation and digital manipulation, no information is secured. তো যেখানটা আমরা বলছি যে ডিলিবারেট ডিসকাশনে আমরা ভোট দেব, আমরা কোশ্চেন করব, পার্টিসিপেশন করব, সো এই বেসিসটাই যদি ফ্রড হয়, সেইটা ডিসকাশনের আল্টিমেট ক্রাক্স তো কিছুই বেরোবে না। তো যদি না বেরোয় তো কোথাও না কোথাও মনে হচ্ছে না এই আইডিয়াটাই ফলসিফাই করা যেতে পারে, যেখানটায় র্যাপিড স্প্রেড অফ ফেক নিউজ, মিস ইনফরমেশন, যেটা ডিস্টর্ট করে দিয়েছে ইনফরমেশন এনভায়রনমেন্টকে। আর ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দি সিটিজেন টু ডিস্টিংগুইশ হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আর তার মানে ইভেন গোয়িং টু দি এন্ড অফ দি পয়েন্ট যেখানটায় তারা ডিস্টিংগুইশ করবে, তার আগেই তারা একটা কনক্লুশন ড্র করে নিচ্ছে। তবে সেটা তো আবার একটা ফলস আইডিয়ার ভিত্তিতে ডিসাইড করা ডেমোক্রেসিতে, সেটা তো আরো হার্মফুল। অ্যান্ড দি লাস্ট, ডিক্লাইন অফ পলিটিক্যাল কম্পিটেন্স, যেখানটা আমরা দেখতে পারি জোসেফ আর্গিউ করেছে যে ডেমোক্রেসিতে রিয়েল কম্পিটিশন তো অ্যামং লিডার্স হয়, কোয়ালিটি লিডার্স অ্যামং পার্টিস, যেখানটায় আপনার কাছে একটা সিটিজেনদের কাছে মিনিংফুল চয়েসেস থাকবে। কিন্তু আবার এখনের ইলেকটোরাল প্রসেসটা এতটাই ম্যানিপুলেটেড থ্রু মিসইউজ অফ স্টেট পাওয়ার, মিডিয়া কন্ট্রোল অর আনফেয়ার প্র্যাকটিসেস, যে কম্পিটেন্সি এখন কোথাও না কোথাও ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। এটা আর যেটা আমরা বলি যে সাবস্ট্যান্টিভ, এগেন রিএমফাসাইজিং অপন দি ফ্যাক্ট যে সাবস্ট্যান্টিভ পার্টে যে আইডিয়াটা, যেখানটায় কোর্ট ডিসকাশন হবে বা ডিলিবারেশন বা পার্টিসিপেশন হবে অন আ মিনিংফুল আইডিয়া, যেখানটায় কোথাও না কোথাও মিস ইনফরমেশন থ্রু দি প্রসেস অফ দি স্টেট পাওয়ার, মিডিয়া কন্ট্রোল, আনফেয়ার প্র্যাকটিসেস সেটাকে ডাইলিউট করে। তো এই প্রবলেমগুলো হলে what challenges do we see before the modern democracies? The very first challenge, the same part যেটা বলেছিলাম, is majority voting against majoritarianism. The first part, the first challenge of the modern democracy is majoritarianism and social polarization. যেখানটায় আমরা ভোটিং বলি যে ম্যাক্সিমাম ভোট যার কাছে আছে সেই গভর্নমেন্ট ফর্ম করবে, গভর্নমেন্ট অফ দি ডে ফর্ম করবে। তো কোথাও না কোথাও এই আইডিয়াটা কি আবার সেটা হচ্ছে না যে মেজরিটেরিয়ানসরা রুল করবে। আর এই পাওয়ারটা যদি আনচেকড থেকে যায়, সেটা কিন্তু সবসময় মোস্ট অফ দি কেসেসে ওভাররাইড করে দেবে মাইনরিটি রাইটসকে। আমরা আগের সেশনেই আর্টিকেল 368 এর ক্ষেত্রে কিন্তু দেখছিলাম এই রকমের যখন মেজরিটেরিয়ানিজমের কথা বলছিল 2/3, তখন সেম আইডিয়াও কিন্তু ওখানটাই পোর্ট্রে হয়েছিল। ইয়েস, আপনাদের যদি আর্টিকেল 368 নিয়ে ক্ল্যারিটি এখনো যদি সেই লেভেলের না থাকে যে আপনারা প্রিলিমস আর মেইনসকে কাটার করতে পারবেন, আমাদের কাছে সিস্টেমেটিক্যালি প্রিলিমসের জন্য অলরেডি প্রিলিমস বাইটে কভার করেছে। আর মেন্সেও কিন্তু এডিটোরিয়াল এক্সপ্লেনেও আর্টিকেল 368 নিয়েও কিন্তু এক্সটেন্সিভলি ডিটেইলড কভারেজ করা আছে। আই উড অলসো রিকোয়েস্ট ইউ অল যে আপনারা কিন্তু ওইটাও দেখুন। যেটা কোথাও না কোথাও যেখানটা আমরা ছিলাম যে অ্যালেক্স বলছেন যে যদি আনচেক থেকে যায় তো এটা কোথাও না কোথাও আমরা দেখতে পারো মাইনরিটি রাইটসকে ওভার পাওয়ার করে দিচ্ছে, ওভাররাইড করে দিচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু এক্সক্লুশন বা আইডেন্টিটি বেস পলিটিক্সকে আরো সাপোর্ট করে। যেরকম যখন একদিকে মেজরিটি থাকবে, আগের দিকে যে আরেক সাইডে যখন মাইনরিটি থাকবে, তখন তারা সবসময় গেটোয়াইজ হওয়ার চেষ্টা। তো এটা আবার পোলারাইজেশন ক্রিয়েট করবে, রিফট ক্রিয়েট করবে ইন দি সোসাইটি। ওখান থেকে যদি ডিপ আরেকটু পার্টে যাই, উই উড সি রাইজ অফ পপুলিজম। এই পপুলিজম পলিটিক্স এটা বলছে যে এটা কোথাও না কোথাও প্রায়োরিটাইজ করে ইমোশনাল ন্যারেটিভ রাদার দ্যান দি অ্যাকচুয়াল ডেলিবারেট ডিসকাশন। যেরকম পিপল ভার্সেস এলিটস, পুয়ার ভার্সেস রিচ, এইগুলো কোথাও না কোথাও আমাদের যে রিয়েল ডিসকাশন থেকে, যেটা এভিডেন্স বেসড ডিবেট হওয়ার কথা ছিল, সেখান থেকে দূরে নিয়ে আসে। আর কেন কি আবার কেন এর সাথে রিলেটেড, কেন কি মেজরিটি এর সাথে লিঙ্ক করতে পারছে, তখন তার জন্য এর ভিত্তিতেই কিন্তু সব ডিসকাশনগুলোও হচ্ছে। আর এটার ভিত্তিতেই আমরা ডিসাইড করছি যে গভর্নমেন্ট অফ দি ডে কি হতে যাচ্ছে, যেটা কিন্তু আবার ঠিক না। যেটা দি নেক্সট পার্ট, যে
আমাদের কম্পিটিং গভর্নেন্স মডেলের মধ্যে কোথাও না কোথাও আরেকটা প্রবলেম নিয়ে আসছে এই মুহূর্তে। যেরকম আমরা যদি উদাহরণের দিক থেকে দেখি, উই উড সি যে অল্টারনেটিভ গভর্নমেন্ট মডেল যেখানটায় আমরা দেখি যে সেন্টার স্ট্রং অথরিটি, তার মানে প্রায়োরিটাইজ করছে স্টেবিলিটিকে, র্যাপিড ডিসিশন মেকিংকে, স্টেট কন্ট্রোল ওভার ফ্রিডম, সেটা কোথাও না কোথাও খুব তাড়াতাড়ি আমাদেরকে উত্তর দিয়ে দেয়। যেরকম আমি আপনাকে বলি, একটা ধরুন দেশে কোনো আপদা এসছে, কোনো সংকট এসছে, এখানটায় যদি ডিলিবারেট ডিসকাশন আর ডেমোক্রেসির মাধ্যম দিয়ে কোনো ডিসিশন নিতে যাই, এই ডিসিশনটা কিন্তু অনেক সময় ডিলে হয়ে যেতে পারে। কেন কি এই সময় খুব জিওপলিটিক্যাল টেনশনের জন্য খুব সুইফট ডিসিশন নিতে হবে। তো এই সুইফট ডিসিশনের জন্য যে আরো যে কম্পিটিং গভর্নমেন্ট মডেলস আছে, যেগুলো মডেল অফ সেন্টার অন স্ট্রং ডিসেন্ট্রালাইজ অথরিটি, যেটাকে সেন্ট্রালাইজ অথরিটি ডেমোক্রেসি বলে, ডিসেন্ট্রালাইজ অথরিটি, স্টেবিলিটি, র্যাপিড ডিসিশন মেকিং, স্টেট কন্ট্রোল ওভার ইন্ডিভিজুয়াল, সেটা কোথাও না কোথাও এফিশিয়েন্ট সাবিত হচ্ছে ফর দি রিসেন্ট ট্রেন্ডস। অ্যান্ড এট লাস্ট, দি সেকেন্ড লাস্ট, আমরা যদি দেখি, ইট ইজ সামওয়্যার আ ক্রাইসিস অফ ট্রুথ অলসো। যখন সিটিজেন্সরা ডিউ টু মিস ইনফরমেশন অ্যান্ড ম্যাল ইনফরমেশন, যখন কারেক্ট ইনফরমেশন পাচ্ছে না, দে নো লঙ্গার এগ্রি অপন দি সেম বেসিক ফ্যাক্ট, যেটা কি মিনিংফুল ডিবেটকে এনশিওর করছিল, যেটা এখন কোথাও না কোথাও ডিফিকাল্ট আর ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। কেন কি সবার কাছে আলাদা আলাদা ইনফরমেশন, আর কেউ জানে না কোন ইনফরমেশনটা রাইট, অ্যান্ড এভরি মিস ইনফরমেশন ইজ কম্পিটিং এগেনস্ট দি আদার মিস ইনফরমেশন। তো যেখানটায় একটা মিনিংফুল আর ডিলিবারেট ডিসকাশন কিন্তু হতেই পারছে না, যেটা আবার ইরোড করে দিচ্ছে আমাদের দি ভেরি ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি, রিজন সিটিজেন পার্টিসিপেশন, ডিপেনিং ইনফরমেশন, অ্যান্ড এট লাস্ট ডিক্লাইনিং অফ সিভিল পার্টিসিপেশন। আমরা দেখতে পাচ্ছি ওভার দি পিরিয়ড অফ টাইম ভোটার টার্ন আউট রেশিও কিন্তু কমছে। তো যদি ভোটার টার্ন আউট রেশিও কমে, আমরা এটা বুঝতে পারছি যে লোকেদের কোথাও না কোথাও বিশ্বাসটা উঠে যাচ্ছে এই দি আইডিয়া অফ ডেমোক্রেসির উপর থেকে। তো যদি আইডিয়া অফ ডেমোক্রেসির থেকে লোকেদের বিশ্বাস উঠে যায়, তো ইট ইজ দি নিড অফ দি আর যে এই সিস্টেমটাকে যাতে চেঞ্জ করে দেওয়া উচিত, একটা নতুন কোনো সিস্টেম নিয়ে আসা উচিত, যেখানে সবার কনকারেন্স থাকবে, যেখানটায় ভোটার টার্ন আউট বা যেই রকমের সিস্টেম দিয়ে আমরা চেক করবো যে লোকের এতে খুশি কিনা, সেখানটায় যত হাই অ্যাক্টিভ থাকে পার্টিসিপেশনটা। কিন্তু ডিসপাইট অল দিস ফ্যাক্ট, আমরা কিন্তু দেখেছি যে ডেমোক্রেসি কিন্তু বেস্ট সুটেড অ্যামং অল দি আদার যত প্রসিডিয়ার্স আছে। যেখানটা আমরা কনক্লুশনেও কিন্তু সেম পয়েন্টটাকেই দেখবো, মাথায় রাখবেন। কেন কি আবার অ্যান্সারটা আমরা ইউ শেপে লিঙ্ক করবো, আর সব জায়গায় এক্সামিনার বা তাকে বোঝাবো যে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, সেম কিওয়ার্ডসটাকে মাল্টিপল টাইম মাল্টিপল ভাবে ইউজ করে। দি ফার্স্ট পার্ট, এই রকমের প্রবলেমস তো সব জায়গায় থাকে, তার মানে এইটা না যে সেটাকে আমরা রিপ্লেস করে। The first option would be to answer this kind of problem would be strengthening the institution. যেরকম আমাদের লেজিসলেটিভ প্রসিডিয়ার, জুডিশিয়াল প্রসিডিয়ার যেগুলো যেগুলো আছে বা ইনস্টিটিউশনস গুলো আছে, যে বডিজ গুলো আছে, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট বডিজ এনশিওর করে যে সেফগার্ড অফ ডেমোক্রেসি, তাদেরকে যাতে আমরা স্ট্রেংথেন করি। দি সেকেন্ড পার্ট, আর ইম্পর্টেন্ট কিওয়ার্ড, প্রম্পটিং কনস্টিটিউশনাল মোরালিটি। অ্যাজ ডক্টর বি আর আম্বেদকর আর্গুড যে খালি ইনস্টিটিউশনস থাকলেই, স্ট্রেংথেন ইনস্টিটিউশন যেটা আমরা উপরের দিকে দেখছিলাম, থাকলেই কিন্তু হবে না। তার সাথে কিন্তু লোকেদের একটা সিভিক সেন্স থাকতে হবে, কালচারাল আইডিয়া থাকতে হবে। খালি স্ট্রেংথেন ইনস্টিটিউশনস থাকলেই হবে না, একটা কালচার থাকতে হবে। কালচার অফ হোয়াট? কনস্টিটিউশনাল মোরালিটি, that would be based upon which values, like liberty, equality and rule of law in everyday practice, not in a once in a blue moon বা once in a democratic process, everyday তে নিয়ে আসতে হবে, যাতে everyday is a D day, যেখানটা আমরা বারবার এরকম করে দেখছি যে আজকেই গভর্নমেন্টটাকে আবার ফর্ম করা। দি থার্ড, combating disinformation, not by spreading another disinformation, but by spreading right information to counter the disinformation. যেখানটায় এফেক্টিভ রেগুলেশন, নট অনলি এফেক্টিভ রেগুলেশন বা রাইট রেগুলেশন ইন দি সেন্স যে যেই ইনফরমেশনটা ভুল দেওয়া হচ্ছে, সেটাকে
ব্লক করেও ক্যানসেল করা হোক, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রাইট ইনফরমেশনটা দেওয়া হোক। যাতে যেই প্লেসটা সেই মিসইনফরমেশনটা অকুপাই করছে সেটা যাতে ভ্যাকেন্ট না হয়ে যায় তাকে ব্লক করার পরে। আমাদের গ্রেটার ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে অ্যালগরিদমে, যাতে এই রকমের বায়াসনেস কে মিনিমাইজ করা যেতে পারে। তার সাথে এনকারেজিং বা অ্যাক্টিভ সিটিজেনশিপ। জিন জ্যাকব রুসো আর্গিউ করেছিল যে সভারেনিটি আল্টিমেটলি কিন্তু রিসাইড ইন দি পিপল, আমাদের মনে, রাদার দেন ইন রুলস। কেন কি দি আইডিয়া অফ ইউ আর বিন ওয়াচড ইজ মোর ডেটোরিয়াস দেন আ ক্যামেরা। ক্যামেরা যখন সিগন্যালে লাগানো থাকে, ওই ক্যামেরাটা চলছে কি চলছে না সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। ম্যাটার কি করে, আপনার মনে সেই ক্যামেরাটার এগেনস্টে ভয়, সেই রুল অফ ল এর এগেনস্টে ভয়। তো সেম জিনিস, ভয়টা কিন্তু আসলে মনে আছে, ফিজিক্যালি কিন্তু কোথাও প্রেজেন্ট নেই। তো এইটা যখন অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে, ডেমোক্রেসি আমরা কোথাও দেখতে পারি না। ডেমোক্রেসি আমরা ফিল করতে পারি আমাদের মনে। তো যখন অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে তখনই দেখব এই ডেমোক্রেসি আরো থ্রাইভ করছে। লোকেরা আরো অ্যাক্টিভলি এনগেজ করছে পলিটিক্যাল পার্টিসিপেশনে, আর কোথাও না কোথাও আবার ভোটার টার্ন আউটটা বাড়ছে। এর জন্য কি করতে হবে? নেক্সট পয়েন্ট, ইনক্লুসিভ আর রেসপন্সিভ গভর্নমেন্ট নিয়ে আসতে হবে, যেটা পারসিস্টেন্ট অ্যাবাউট সোশো ইকোনমিক ইনইকুয়ালিটিসকে সরাবে। আর লার্জ সেকশন ইন দ্য সোসাইটি মিনিংফুল পলিটিক্যাল পার্টিসিপেশনকে নিয়ে আসবে, যেটা কোথাও না কোথাও ফর্মাল পলিটিক্যাল ইকুয়ালিটি আর অ্যাকচুয়াল অ্যাক্সেস টু অপরচুনিটি অ্যান্ড ভয়েস, যে আপনাকে বলা আছে ইন রাইটিং টার্মস যে আপনাদের কাছে এই রকমের রাইটসগুলো আছে, কিন্তু ইন লেটার অ্যান্ড স্পিরিট ফলো তখনই হবে যখন তাদের কাছে সেই অপরচুনিটি আর ভয়েসটা থাকবে বলা। তো সেটাকেও ইনশিওর হবে ইনক্লুসিভিটি অ্যান্ড রেসপন্সিভ গভর্নেন্স দিয়ে। অ্যান্ড অ্যাট লাস্ট, অ্যাডাপটিভ অ্যান্ড ওপেন সোসাইটি, যেখানটায় ডেমোক্রেসি মাস্ট রিমেন ওপেন টু ক্রিটিসিজম অ্যান্ড রিফর্ম। যেখানটায় আমাদের এক্স চিফ জাস্টিস অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে ডিসেন্ট ইজ দি সেফটি ভ্যালভ অফ ডেমোক্রেসি। তো যখন ডিসেন্সটা তো আর কিছু নাই, ক্রিটিসিজম, যে ক্রিটিসিজমটা আজকে করছে কালকে আমাদের ডেমোক্রেসিকে আরো বেটার করবে। allowing policies and institutions to be continuously evaluated and improved. ইভেন কাল কপারও এই জিনিসটাই আর্গিউ করে, সে বলে সায়েন্স সেটাই যেটাকে ফলসিফাই করা যাবে, যেটাকে ফলসিফাই করা যাবে না সেটা কিন্তু সায়েন্টিফিক মেথড না। তো ডেমোক্রেসি যদি সায়েন্টিফিক মেথড হয়, সেখানটায় কিন্তু সেটা ওপেন সোসাইটিতে তখনই থ্রাইভ করবে যখন সে বারবার তার কারেকশন করা হবে। কারেকশন কি করে হবে? ক্রিটিসিজম দিয়ে। ক্রিটিসিজম দিয়ে কি হবে? সে অ্যাডাপ্ট করবে, রেজিলিয়েন্ট হবে। এই যেই ওয়ে ফরওয়ার্ড গুলো দেখলাম, যেরকম আগে বলছিলাম আপনাদের জন্য একটা অ্যাডিশন আছে। আমরা দেখব ইন্ডিয়ার কেস স্টাডিতে, এটা আপনারা আপনাদের অ্যান্সার রাইটিং এ কিন্তু একটা ফ্লো চার্ট হিসাবে বা ডায়াগ্রাম হিসাবে মেনশন করতে পারেন, যাতে অ্যান্সারটা আপনাদের খুব জুডিশিয়াসলি অ্যান্সার পেজটা ইউজ হতে পারে। তো ইন্ডিয়া ইজ আ কেস স্টাডি এই সব কিছুর মধ্যে, যেখানটায় উই আর কন্টিনিউয়াসলি ডিবেটিং আপন দি ফ্যাক্ট যে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ দি ডেমোক্রেসি, হোয়াট দি চ্যালেঞ্জেস দি ডেমোক্রেসি ফেসেস ইন কারেন্ট কন্টেম্পোরারি সিচুয়েশন, হোয়াট আর দি ওয়ে ফরওয়ার্ড অফ ইট। এখানটায় দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যাজ অ্যান কেস স্টাডি ফর দি রেজিলিয়েন্ট কন্টেস্টেন্ট অফ ডেমোক্রেসি, যেখানটায় আমি বারবার বলছি আমরা কিন্তু ফুল প্রুফ ডেমোক্রেসি না, ইয়েট উই আর আ ডাইভার্সিফাইড ডেমোক্রেসি, উই আর ডেভেলপিং ইচ ডে। যেখানটায় প্রথমেই দি ফার্স্ট পার্ট ইজ কনস্টিটিউশনাল ভিশন অ্যান্ড নর্মেটিভ স্ট্রেংথ, যেখানটা আমরা দেখি ডক্টর বি আর আম্বেদকরের যে আইডিয়াটা ছিল, ইট ইজ বেসড অন লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি, ব্রাদারহুড। তো ডাইভার্সিটিটা থ্রু ডেমোক্রেসি আবার মেনটেন হচ্ছে ইন স্পাইট অফ দি ফ্যাক্ট যে আমরা দুভাগে ভাগ হয়ে গিয়ে একটা মেজরিটি কোনো সরকারকে সাপোর্ট করছে, কোনো মাইনরিটি কোনো সরকারকে সাপোর্ট করছে না। কিন্তু এর মাঝখানে দি কি পয়েন্ট ইজ ফ্যাটার্নিটি অ্যামং দি দি সোসাইটি, যেখানটায় ইভেন ইফ দি সোসাইটি ইজ ডিভাইডেড অ্যামং পলিটিক্যাল আইডিয়াস, the society is united through the idea of justice, liberty, equality and fraternity. The second point, institutional continuity and electoral violence. আমরা দেখি আমরা কিন্তু ওয়ান্স ইন আ 5 ইয়ার ডেমোক্রেসি, যেটা কি এরকমও ফলো হয় ইন টার্মস অফ প্রসিডিউরাল অ্যাসপেক্ট অ্যান্ড সাবস্ট্যান্টিভ পার্টেও কিন্তু আমরা চেক করি পার্লামেন্টেও থ্রু প্রসেস অফ অ্যান্টি ডিফেকশন ল,
আমাদের মাল্টিপল মোশনস আছে, নো কনফিডেন্স মোশন, আরো অনেক মোশনস আছে যেটা আমরা পার্লামেন্টের ফ্লোরে ইউজ করি, যাতে ওই ওয়ান্স ইন আ 5 ইয়ার্স ছাড়াও ইনস্টিটিউশন কন্টিনিউটিতে যাতে থাকে। যদি কোনো সময় সরকারের মনে দি সিটিজেন অফ দি পিপলের যদি মনে হয় এই সরকার কম্প্যাটেবল না বা ক্যাপেবল না টু রান দি কান্ট্রি, তারা তাকে ফল করিয়ে দেবে। আর যেটা কি ইলেকট্রাল ভাইব্রেন্সি দিয়ে হয়। দি থার্ড পার্ট, এই সব কিছু কিন্তু আমাদের জুডিশিয়ারি অ্যান্ড রাইট বেসড ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়েই হয়। কেন কি আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড, দেয়ারফোর যদি কোনো রকমের লুপহোল থেকেও যায় ইন টার্মস অফ প্রসিডিউরাল অ্যান্ড সাবস্ট্যান্টিভ পার্ট, সেটা কিন্তু এই জুডিশিয়ারি ইনশিওর করে যে যাতে কোনো মিনিমাইজ লুপহোল করা যেতে পারে। কোনো তো অ্যান্সার বলা ভুল হবে, কিন্তু মিনিমাইজ যাতে লুপহোল করা যেতে পারে। দি ফোর্থ, being a diverse country, we are still showing a democratic process in utilization of resources. India being a diversified in linguistic, religious, cultural form, yet we have been accommodated through federalism, decentralization, 73rd and 74th constitutional amendment, and affirmative action policies, Article 15, 16. রাদার দেন ফ্র্যাগমেন্টেড পলিসিস, যেটা কি প্লুরালিস্টিক সোসাইটি, যেটা সবসময় চ্যালেঞ্জেসে বলছিল বা থিসিসে পোর্ট্রে করা হচ্ছিল যে সোসাইটি তো ডাইভার্জ, পোলারাইজ সোসাইটি হয়ে গেছে। দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের কিন্তু ডেমোক্রেসি ইমার্জিং চ্যালেঞ্জেসের জন্য কিন্তু কম্প্যাটেবল। কেন কি আবার আর্টিকেল 368 কিন্তু এর অ্যান্সার, যে দি ভিশন অফ দি ফোর ফাদার্স আর এখনের যে মডার্ন চ্যালেঞ্জেস সেইগুলোকে কোথাও না কোথাও আর্টিকেল 368 প্রিজার্ভ করছে। এই চ্যালেঞ্জেসগুলোকে সিভিক কালচার দিয়ে, ইনস্টিটিউশনাল কালচার দিয়ে রেজিলিয়েন্ট করছে। অ্যান্ড অ্যাট লাস্ট ডেমোক্রেটিক এথোস অ্যান্ড পাবলিক পার্টিসিপেশনের মাধ্যম দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ডেমোক্রেসিটাকে ডে বাই ডে আরো স্ট্রং করছি, লাইক কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট অফ সিটিজেন থ্রু ইলেকশন, civil society, public discourse remain a central to sustainable democracy, sustaining democracy. যেরকম অনারেবল এক্স প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু এমফাসাইজ করেছিল, a scientific temper and an open debate are essential to preserve the rational and participatory character of a democratic life. It is very much important to every time scrutinize and self-suspect or inspect the process. কিসের মাধ্যম দিয়ে? পার্টিসিপেশন অ্যান্ড ডিলিবারেট ডিসকাশন। অ্যাট লাস্ট যদি আমি একটা উইনসন চার্চিলের যদি একটা কোট দিয়ে আজকের অ্যান্সারটাকে আমি শেষ করি, আবার ব্রিজ, আমি যেরকম বলছিলাম যে একটা ইউ শেপের ব্রিজ যাতে আমাদের মাথায় সবসময় থাকে, যাতে অ্যান্সারটা মনে হয় যে আমাদের হোলিস্টিক অ্যান্সার আছে। তো উইনস্টন চার্চিলের যে কোট আছে, সে বলছে ডেমোক্রেসি ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট except all those other forms that have been tried. সহজ ভাষায় বলি, সে বলছে যে ডেমোক্রেসি তো ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট, সে মেনে নিচ্ছে, যেরকম এইবারের থিসিসটাও ইলিবারাল ডেমোক্রেসি এটা বলছে। কিন্তু তার সাথে সে একটা কথা বলছে, এক্সেপ্ট যতগুলো প্রসিডিয়ার্স বা ফর্ম অফ গভর্নমেন্ট এখন পর্যন্ত ট্রাই করা আছে সেইগুলোকে কিন্তু ছেড়ে। কেন কি সেইগুলোকে যদি কনসিডারেশন আনা হয়, ডেমোক্রেসি কিন্তু এখন পর্যন্ত সব থেকে বেস্ট। হতে পারে সে বেস্ট না ফর দোজ টু কামস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইট ইজ দি বেস্ট সলিউশন ফর দি মডার্ন এরা। Yet he is also reflecting upon the fact that it is not perfect, but it has still got enduring relevance in the contemporary society. Another conclusion আপনাদের সুবিধার জন্য, democracy today is not absolutely decline. Democracy today has not in absolute decline, but in a phase of stress and transformation. Yes, it is true, strength lies not merely in the institution, but in the values of participation, culture. Dr. B.R. Ambedkar যে কথাটা বলছিলেন, accountability and freedom. As Mahatma Gandhi noted, the spirit of democracy must come from within, not only from these institutions, but from within. এই উইদিনটা কখন হবে? যখন যেই আইডিয়াসে আমাদের কনস্টিটিউশনটা ফর্ম করা আছে, বা যেই আইডিয়াসে দি কেস স্টাডিজে ইন্ডিয়ার ক্ষেত্রে পড়লাম, সেইগুলো যখন ফলো হবে। উইথ দিস
I would conclude today's discussion, and I would hope that today's discussion was really helpful for your preparation. And if it was indeed helpful for your preparation, I would like you to solve this question as we discussed at the starting of the session, and submit your written answers in to Rice IAS website and get your evaluated copies as fast as you can think. And yes, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো বাংলাতে লিখবো ইউপিএসসি মেন্স, তাদের জন্য কিন্তু আমাদের ইকুয়ালি রিসার্চ কন্টেন্ট উইথ কি টার্মিনোলজিস দেখতে পাচ্ছেন কিন্তু বানানো, যাতে আপনাদের কনসেপ্ট ক্ল্যারিটি আর লার্নিং এর মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজের যাতে ব্যারিয়ার না থাকে। With this, I would again thank you all for joining this session, and I would hope that this session was indeed helpful for you. So prelims is not too far, it is less than 30 days. I would like you to keep preparing hard. Thank you once again.